কক্সবাজার সমুদ্র সৈকত, যা বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র। এটি বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত, যা একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা সারি সারি ঝাউবন, পাহাড়, ঝর্ণা, পাথর, কোরাল আর বালুময় এক বিশাল সমুদ্র সৈকতের আস্তর। আর এই সমুদ্রের নাম কিন্তু বঙ্গ উপসাগর। এই সাগরের নীল জলরাশি, আর সেই জলরাশির গর্জনে মনোমুগ্ধ হয় সমুদ্র সৈকতে ভ্রমণ করতে আসা পর্যটকগণ। আর এই সমুদ্র সৈকতের আর এক নাম কক্সবাজার সমুদ্র সৈকত। আর এবার রমজানে আমরা উপভোগ করব এই কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য। দেখার চেষ্টা করব রমজান মাসে এই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের পরিমাণ কেমন উপস্থিত থাকে, লোকজনের কোলাহল কেমন থাকে। সেই সাথে আরও দেখব এই কক্সবাজার সমুদ্র সৈকতের বেশ কিছু সুন্দরতম স্থান। আর জানব এই রমজান মাসে কিভাবে কক্সবাজার যাবেন, কোথায় থাকবেন, রুম ভাড়াই বা কেমন, কোথায় সেহরি ও ইফতার করবেন, তার বিস্তারিত বিবরণ। আর এই রমজান মাসে রোজা রেখে কক্সবাজার যাওয়াটা ঠিক হবে কিনা সেটাও আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তবে চলুন শুরু করি আজকের ভ্রমণ, রমজান মাসে রোজা রেখে কক্সবাজার ভ্রমণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন আছি কক্সবাজার। হ্যাঁ, এখন রমজান মাস, আর এই রমজান মাসেই আমি এখন আসছি কক্সবাজারে। যে রমজান মাসে রোজা থেকে কিভাবে আপনারা কক্সবাজার ঘুরবেন, বা এই রমজান মাসে রোজা রাখার পরেও কি পরিমাণ পর্যটক কক্সবাজারে আসেন এবং বিভিন্ন স্পটগুলিতে ঘুরে বেড়ান, সেটা দেখার জন্যই মূলত আমি আসছি ঢাকা থেকে কক্সবাজার। তো চলুন আজকে আমরা ভ্রমণ করব কক্সবাজারের বেশ কিছু স্পটে, এবং রোজা থেকে কিভাবে ভ্রমণ করা যায় এবং পর্যটকের সংখ্যাও কেমন থাকে প্রত্যেকটি স্পটে, সেটা আমরা দেখব। আমাদের এবারের কক্সবাজার ভ্রমণ শুরু হয় ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এবারে আমাদের সফর সঙ্গী ছিল কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যেতে হলে শ্রেণীভেদে খরচ পড়বে 695 টাকা থেকে 2380 টাকা, আর সময় লাগবে 8 ঘন্টা 50 মিনিট বা 9 ঘন্টা। তবে ট্রেনের দূরত্ব 469 কিলোমিটার। আর বাসে গেলে খরচ পড়বে শ্রেণীভেদে 900 থেকে 2200 টাকা পর্যন্ত, আর সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। আর যে পথের দূরত্ব থাকবে 400 কিলোমিটার। আল্লাহর নাম নিয়ে রাত 11টায় আমরা যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তবে এই ট্রেনের সিটগুলি ছিল খুবই আরামদায়ক, সাথে টয়লেট নিয়েও কোনো টেনশন ছিল না। ট্রেনে চড়ার এই একটি মজা, টয়লেট ছিল খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন। 320 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাত 3:40-এ আমরা পৌঁছেছিলাম চট্টগ্রামে। এখানে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি। যাত্রা বিরতিতে স্টেশনে নেমে চা খাওয়ার মজাই যেন একটি আলাদা ব্যাপার। ও এবার সেহরির পালা। ট্রেনের মধ্যেই 210 টাকায় কিনলাম সেহরি। সেহরিতে ছিল বড় সাইজের এক টুকরা চিকেন, ভাজি ও ডাল। সেহরি শেষে দিলাম একটু ঘুম। ঘুম যখন ভাঙলো তখন আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি। পাহাড়ি এলাকার মধ্য দিয়ে চলছে আমাদের ট্রেন। ভোরের কুয়াশাচ্ছন্ন পাহাড় আর জঙ্গল দেখতে বেশ ভালোই লাগছিল। অবশেষে সকাল 6:46 আমরা পৌঁছে গেলাম সেই আইকনিক রেলওয়ে স্টেশনে, কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আমরা এখন পৌঁছে গেলাম কক্সবাজারে, আর এটি হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটি নির্দিষ্ট সময় থেকে প্রায় আধা ঘন্টা 35 মিনিট আগেই চলে আসছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনে।
অনেক দ্রুত আসছে, অনেক টানা টান ছিল রাস্তার মধ্যে, যার কারণে অনেক দ্রুত আসছি। আর এই কক্সবাজার রেলওয়ে স্টেশন এটাও কিন্তু একটা আইকনিক রেলওয়ে স্টেশন, ঝিনুক আকৃতির রেলওয়ে স্টেশন। বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দরতম রেলওয়ে স্টেশন হচ্ছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশন। আপনারা কক্সবাজারে ট্রেনে আসুন আর নাই বা আসুন, অন্ততপক্ষে কক্সবাজার এলে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটা একবার দেখে যাবেন, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। ঝিনুক আকৃতির রেলওয়ে স্টেশন এবং এর যে আর্কিটেকচারাল যে বাহিক্য দিকটি খুবই সুন্দর, খুবই চমৎকার। আশা করি আপনারা অবশ্যই কক্সবাজার এলে কক্সবাজার রেলওয়ে স্টেশনটা একবার দেখতে আসবেন। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে 50 টাকা দিয়ে একটি অটোরিকশা নিয়ে চললাম ডলফিন মোড়ের দিকে। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ডলফিন মোড়ের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার, আর সময় লাগবে 20 মিনিটের মতো। আমরা এখন পৌঁছে গেছি কক্সবাজারের সবথেকে পরিচিত যে জায়গা, সেটি হচ্ছে ডলফিন মোড়। এই যে আমার পিছে দেখা যাচ্ছে। আপনি যদি বাসে আসেন তাহলে বাস সরাসরি আপনাকে এখানে এসে নামিয়ে দিবে এবং কাউন্টারগুলো এই যে এখানে দেখুন, এই যে। তো চলুন এখন আমরা একটু কলাতলি বিচে যাই। এই ডলফিন মোড়ের সঙ্গেই কিন্তু কলাতলি বিচ, ওই বিচটা একটু দেখি। তারপর আমরা একটা রুম ঠিক করে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপর কক্সবাজারটাকে এই রমজান মাসে এক্সপ্লোর করব। আমরা এখন দাঁড়িয়ে আছি কলাতলি সি বিচে, একেবারে জনমানব শূন্য বলা যায় আর কি, লোকজনই নেই। আর যে চেয়ারগুলো আছে, যে ছাতার সঙ্গে যে চেয়ার সেট করা থাকে, ওগুলো তো পুরাই সব ফাঁকা। আর এই মামার তো একটা বিশাল ঘোড়া, ওই বাপ, একটা বিশাল বড় ঘোড়া। যা হোক, আর সমুদ্রের গর্জন তো শুনতে পাচ্ছেন, এই যে পানির ঢেউ। পানি কিন্তু খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার পানি, এই যে খুবই পরিষ্কার পানি। যা হোক, এখন তো রোজার সময়। এবার আমরা যে ট্রেনে আসার সময় যেটা দেখলাম, যে ট্রেনের মধ্যে মুসলিমের সংখ্যা অনেক কম ছিল, অন্যান্য ধর্ম অবলম্বী লোকজনগুলাই বেশি ছিল, ওনারাই বেশি আসছেন আর কি। মুসলিমও কিছু আসছেন, একেবারে যে আসে নাই তা না। তো বেশ ভালোই, আপনারা যদি রোজার মধ্যে বেড়াতে আসেন এই সি বিচগুলোতে তো ভালোই লাগবে আর কি। একেবারে মানুষজনের সংখ্যা অনেক কম, তাহলে আপনার ওই হোটেল খরচও কিন্তু অনেক কম পড়বে। এখন আমরা হোটেলে যাব, এখানে কিছু সময় কাটিয়ে। কলাতলি সি বিচের পাশেই একটা মধ্যম লেভেলের হোটেল ঠিক করলাম 600 টাকা দিয়ে। রুম মোটামুটি মানের, চালানোর মতো। প্রায় 40 মিনিট বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ ধরে কক্সবাজারের সৌন্দর্য দেখার জন্য। প্রথমেই আমরা উপভোগ করব কক্সবাজারের একটি জনপ্রিয় পর্যটন এরিয়া হিমছড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের হিমছড়িতে। তো এখন আমরা ঘুরে দেখব এই হিমছড়ির সৌন্দর্য। আর আরেকটি বিষয় হচ্ছে, এই হিমছড়িতে ঢুকতে কিন্তু 35 টাকা এন্ট্রি ফি লাগে, এই যে। আর এখানে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি একেবারে পার হয়ে তারপর আপনাকে এই জায়গায় এসে উঠতে হবে। এবং এখান থেকে যে ভিউটি দেখবেন সেটি হচ্ছে এই যে দেখুন,
খুব সুন্দর একটি ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, বিস্তীর্ণ জলরাশি সেই সমুদ্র দেখা যাচ্ছে। আর ওই যে নিচে মেরিন ড্রাইভ চলে গেল, বিভিন্ন ধরনের যানবাহন ওটা দিয়ে যাচ্ছে, আর আমরা উপরে ওখান থেকে এই যে উপরে চলে এলাম। আর হিমছড়িতে ঢোকার মুখেই পড়বে হিমছড়ি ঝর্ণা, ওটাও বেশ সুন্দর, ওটাও আমরা দেখব। তো চলুন এখন আমরা এই হিমছড়ির পাহাড় এবং হিমছড়ির ঝর্ণা এবং হিমছড়ি থেকে সমুদ্রকে দেখতে কেমন লাগে সেটি আমরা এখন উপভোগ করব। হিমছড়ি শেষ করে এবার আমাদের গন্তব্য লাল কাঁকড়ার সন্ধানে লাল কাঁকড়া সি বিচ। আমরা এখন অবস্থান করছি কাঁকড়া বিচ, লাল কাঁকড়া বিচ যেটা বলে, আর ঝাউবন, এখানে তো প্রচুর ঝাউবন দেখা যাচ্ছে। তো লাল কাঁকড়া বিচে যাওয়ার জন্য আবার একটা যে কাঠের সাঁকো মতো করা আছে, সেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই যে হচ্ছে প্রচুর ঝাউবন, এখন আমরা এখানকার সৌন্দর্যটা উপভোগ করব। এখন তো লোকজন নেই, ট্যুরিস্ট তো একেবারেই নেই। এই যে এইখানে কয়েকজন ট্যুরিস্ট আছে, এই যে দেখুন, হাতে গুনলে মনে হয় 10-12 জন হবে। এখন তো প্রায় 11টার মতো বাজে। কাঁকড়া সব ওই গর্তের মধ্যে চলে গেছে, দেখা যাচ্ছে না। ওই যে ওইখানকার মানুষ মনে হয় 2-1 দেখতে পাচ্ছে, 2-1টা, পরে তাড়া করতেছে তাদেরকে। আর এখন পানি খুব নীল পানি এখন। লাল কাঁকড়া বিচ দেখা শেষ করে আমরা ছুটলাম কক্সবাজারের সবথেকে জনপ্রিয় সি বিচ ইনানির উদ্দেশ্যে। আমরা এখন আছি ইনানি বিচে।
কক্সবাজারের সবথেকে নামকরা যে বীচটি, মানুষজন সবাই যেখানে আসতে চায় সেই এনানিতে, এখানেও কিন্তু একেবারে লোকজন নেই। সব যদি গোনা হয় তো ওই 7-8 জনের মতো তো হবে আর লোকজন নেই বললেই চলে। তো এরকম একটা সময় এসে এই সমুদ্র সৈকত উপভোগ করার মজাই কিন্তু একটা আলাদা। আপনারা কিন্তু আসতে পারেন এই রোজার মধ্যে। একটু কষ্ট হবে হয়তো হবে রোজা থেকে, কিন্তু ভালোই লাগবে। পুরা ফাঁকা ফাঁকা অবস্থা, চারিদিকটা মানে অন্যরকম একটা পরিবেশ মনে হচ্ছে আর কি। ইনানি থেকে এবার আমাদের গন্তব্য কক্সবাজারের পাথুরে সি বিচ বা কোরাল সমৃদ্ধ সি বিচ, যেখানে সেন্ট মার্টিনের একটা ফিল পাওয়া যায় সেই পাটুয়ারটেক সি বিচের দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি পাটুয়ারটেক সি বিচে। এখানে আসলে আপনি সেন্ট মার্টিনের একটা ফিল পাবেন। প্রচুর কোরাল এখানে আছে। আর এখানে আজকে যতগুলা সি বিচে গেলাম এই কক্সবাজারে এই রোজার মধ্যে, আজকে এখানে একটু লোক সংখ্যা বেশি। তাও যদি গুণা হয় কত হবে, 50-60 জনের মতো তো হবে হয়তো এইখানটাতে। তো এখানে আপনারা অবশ্যই আসবেন যদি কক্সবাজার আসেন। এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগবে। আর পানির কথা কি বলবো, আমি তো বারবারই বলছি, পানি একেবারে নীল। পানি দেখেই মনে হচ্ছে যে গোসল করি, এতটা নীল। আর অপর পাশে কিন্তু আছে বিশাল সুউচ্চ পাহাড়। তো একদিকে পাহাড়, মাঝখানে রাস্তা এবং অপর সাইডে সি বিচ, তাও আবার কোরালে পরিপূর্ণ। সব মিলে এই জায়গাটা আমি মনে করি কক্সবাজারের মধ্যে সবথেকে সুন্দরতম জায়গা। এই সি বিচে অবশ্যই আপনারা আসবেন এবং অন্ততপক্ষে কিছুটা সময় কাটিয়ে যাবেন এখানে এসে। তো চলুন এখন আমরা এই পাটুয়ারটেক সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করি। পাটুয়ারটেকের সৌন্দর্য দেখা শেষ করে আমরা ছুটলাম আবারও আমাদের হোটেলে কক্সবাজারের ডলফিন মোড়ে। হোটেলে কিছু সময় রেস্ট নিয়ে সন্ধ্যায় বের হলাম কলাতলি সি বিচে ইফতার করার জন্য। সত্যি এই ইফতার করার মুহূর্তটি ছিল খুবই অসাধারণ। এ সময় সূর্য ডুবে গিয়ে পশ্চিম আকাশ রক্তিম লাল রূপ ধারণ করেছে। এমন একটা জায়গায় ইফতার করে সত্যি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। আমাদের মতো অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে এই সাগর পাড়ে ইফতার করার জন্য। ইফতার শেষে আমাদের এবার ঢাকায় ফেরার পালা, তাই ছুটলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনের দিকে। যাই হোক, অবশেষে এই রমজান মাসে রোজা থেকে অনেক কাপঝাপ করে দৌড়াদৌড়ি করে বেশ কিছু জায়গায় ঘুরে আপনাদের একটি সুন্দর ভিডিও উপহার দিতে পেরেছি বলে আমি মনে করি। আর রোজা থেকে বা রমজান মাসে কক্সবাজারের বিভিন্ন পর্যটক জায়গাগুলো কেমন থাকে সেটি আশা করি আপনাদেরকে দেখাতে সচেষ্ট হয়েছি। তো এখন আমরা চলে আসছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখন রাত 8টার সময় পর্যটক এক্সপ্রেসে করে আমরা ঢাকাতে যাব। ঢাকাতে খুব সম্ভবত ভোর 4:30টার দিকে যেয়ে পৌঁছাবে সে। তো দেখি কখন যে পৌঁছায় সেটাও হয়তো আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সর্বপর্যায়ে আজকের প্রচেষ্টা ও পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,
এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি এই রমজান মাসে এই ইফতারের পরে আপনাদেরকে বিদায় নিচ্ছি এই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে। আল্লাহ হাফেজ।